পটুয়া কামরুল হাসান যদি বেঁচে থাকতেন আজকে, তাহলে বিশ্ব বাটপার এই টাইটেলটা ডক্টর ইউনূসকে উনি দিতেন। কারণ এত বড় বাটপার এবং এত বড় বেহায়া বাংলাদেশ তো আর দেখে নেই। বিশ্ব বেহায়া, আমি শব্দটা আবার করে, বিশ্ব বাটপার, বিশ্ব বেহায়া এরশাদকে দিয়ে গেছিলেন, সেটাও উনি ছিনিয়ে নিয়ে এখন ইউনূসকে দিতেন। কেন বেহায়া? আপনি চিন্তা করে দেখেন, যাওয়ার একদিন আগে আপনি নতুন নির্বাহী আদেশ করছেন, নিজেকে নিজে ডিক্লেয়ার করছেন বিশেষ ভিভিআইপি। বিশ্বের কোথায় এরকম বেহায়াপনা আছে যে নিজেরই নিজে বিশ্ব মানে বিশেষ ব্যক্তি ডিক্লেয়ার করে এসএসএফ নিচ্ছে? তো আপনি এমন সুখের দেশ তৈরি করে গেছেন যে নিজে আরো 1 বছর এসএসএফ এর অধীনে থাকার, এসএসএফ এর পাহারায় থাকার চিন্তা করছেন। তো পাহারা ছাড়া আপনি ঢুকেন না, ঢাকা শহরে হাঁটেন না। আপনি তো অন্যদেরকে মব সংস্কৃতি যে চালু করে দিয়েছেন, সেটা তো আমি এখন দেখেছি। এই যে আমি আরেকটা উদাহরণ দেব, বিএসএস এর একজন এমডি, তাকে মব করে বের করে দেওয়া হয়েছে। সে দেখলাম যে ফেসবুকে মবের বিরুদ্ধে লিখেছে। এই কিন্তু আমি কিন্তু প্রথম বলেছিলাম যে এর থেকে নিকৃষ্ট কোন নিয়োগ বিএসএস এর জীবনে আর হয়নি, কারণ সে একজন রিপোর্টার হতে পারবে না। ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল এবং এরা বানিয়েছে, বিএসএস এমডি বানিয়েছে। তো তাকে মব করে করে দিয়েছে, তাই সেই মবের বিরুদ্ধে এখন কথা বলছে। কতটা হাস্যকর বলেন! এবং এত অপমানজনক ভাবে তাকে বিদায় নিয়েছে। আমি শুনলাম যে অফিস থেকে যখন পিয়নরা তাকে বের করে দিয়েছে, নিচে এসে ড্রাইভারকে খুঁজতেছে, তখন বলছে তোর ড্রাইভার কি, আবার রিক্সায় যা, তুই কিভাবে যাবি সেভাবে যা। তারপরে এইভাবে গিয়েছে। এই অপমানগুলো কেন হচ্ছে? কারণ এই সংস্কৃতিতে এরাই চালু করে দিয়েছে। তার তো এটা হবার কথা ছিল না। কারণ তাকে যদি আমি মনে করি যে তাকে থার্ড ক্লাস নিয়োগ দেওয়া হলো, যে সে যদি তার পরিমিতি ভোট থাকতো, সে আমার বিরুদ্ধে দিনের পর দিন স্ট্যাটাস দিয়ে গেছে। তো এইগুলো হচ্ছে সংস্কৃতি। এই ডাস্টবিন সংস্কৃতি এরা যে চালু করে দিয়েছে, এই ডাস্টবিন সংস্কৃতি, ডাস্টবিনদের পরিণতি এটাই হবে। আরেকজন বিদেশে বসে বসে আমার বিরুদ্ধে বলতো, আপনার বিরুদ্ধেও বলতো, এই যে গোলাম মর্তুজার কথা বলছি। এই গোলাম লেখছে যে জোকারদেরকে ধরা হলে এইটা কি আসে যায়, জোকার, আমরা নাকি জোকার। আমরা যারা ওর মিথ্যাচারের প্রতিবাদ করি এবং ভুয়া তথ্যের প্রতিবাদ করি, তারা হয়ে যায় জোকার। তবে এই গোলামটাকে তো রেখে দিয়েছে। আমি বলবো যে গোলামকে মানে জোকারি করবে, ঠিকই আছে, গোলামি করবে, এটাও বোধহয় বর্তমান সরকার বুঝে গেছে যে এই গোলামকে চেঞ্জ করে তো দরকার নাই, ওয়াশিংটনে এই গোলামকে আরো কয়েকদিন রাখি। গোলামটা ওইখান থেকে আমার ঘেউ ঘেউ করবে কিছুক্ষণ। আমি দেখলাম তার একটা লিঙ্ক আমাকে একজনে পাঠিয়েছে, যে সে কি সাধু হয়ে গেছে, এখন সাধু সাধু কথা বলছে। কিন্তু এই যে গোলাম এবং ডাস্টবিন, এরা সবগুলো মিলে যে দেশটাকে যে ধ্বংস করে দিয়েছে, এটা তাদের যে সমর্থক সেই গোষ্ঠীগুলো তখন উপলব্ধি করে নাই। আমার মনে হচ্ছে তারা এখন উপলব্ধি করবে যে আমরাই চেয়েছিলাম প্রকৃতপক্ষে জুলাইয়ের মর্যাদা রাখার জন্য, জুলাই যে চেতনা সেটাকে রাখার জন্য। এরা এটাকে ধ্বংস করে দিয়ে গেছে। ডক্টর ইউনূস ধ্বংস করেছে, আসিফ নজরুল ধ্বংস করেছে, এবং তার এই সমস্ত পার্টনাররাই ধ্বংস করেছে। এবং সেই গোলাম যার কথা বললেন, সেই গোলামি যেমন করেছে ইউনূস সরকারের সময়, সেই গোলামি এখনো করছে। এবং গোলাম তো গোলামি করবে, সেটা শাসকরা জানে। এই গোলাম তো আমার পা চাটবে। গোলাম যেখানে থাকুক, যে আমলের থাকুক, ওর বাবা চলে গেলে নতুন বাবা খুঁজে নেয় ওরা। আমি একটু আপনার কারা জীবনের সময়কার কথা একটু জিজ্ঞেস করতে চাই, দর্শকরা নিশ্চয়ই সেটি জানতে চায়। আপনার উপরে কোনো ধরনের নির্যাতন করা হয়েছে? যদিও প্রথম আলোর সাথে সাক্ষাৎকারে আপনি বলেছেন যে আপনার উপরে জুলুম করা হয়েছে, একটু যদি বলতেন। আমার উপর তো প্রথম নির্যাতনটা এটাই যে আমাকে তুলে নিয়ে গেল, আমার বিরুদ্ধে কোনো মামলা নাই, এবং তুলে নিয়ে গিয়ে আমাকে এমন সব জায়গায় রেখেছে, হাজার 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 মশা ওই রুমের মধ্যে, সেখানে আমাকে রেখেছে। পরবর্তীতে তারা ভিন্ন একটা রুমে দিয়েছে। কিন্তু আপনি তো বোধহয় রিমান্ডে ছিলেন কিনা আমি জানি না। ও আপনি গেছেন ওই ডিবির ওই সমস্ত জায়গায়, আপনিও গিয়েছেন, রিমান্ডে ছিলেন না। কিন্তু আমাকে 5 দিনের রিমান্ডের কথা বলে 7 দিনের মতো রেখেছে, মানে এই পেছনের সামনে 7 দিনের মতো আমাকে ডিবিতে থাকতে হলো। আমার সাথে কি কোনো কথাই নাই, কোনো আলাপই নাই। এবং ওরা আলাপ করতে আসলে আমি বরং খুশি হতাম যে আমি একটা লোক পেয়েছি, অন্তত কথা বলতে পারছি। কিন্তু কোনো কথা নাই, বার্তা নাই। 7 দিন পর্যন্ত আমাকে ওইখানে আটকে রাখা হলো। তারপরে কেরানীগঞ্জে নেওয়া হলো। সেখান থেকে আমাকে বললো যে না, এই আসামিকে কেরানীগঞ্জে রাখা যাবে না,
সঙ্গে সঙ্গে আমাকে আবার ওই এক রাত রেখে হসপিটালে রেখে আমাকে কাশিমপুরে পাঠিয়ে দেওয়া হলো। কাশিমপুরে সাধারণ কয়েদিদের সাথে আমি থাকতে চাইলাম বা সাধারণ আসামিদের সাথে, আমাকে সেখানে দেবে না, আমাকে একটা বিশেষ ইয়েতে দিয়ে গেল যেখান থেকে আপনি রুম থেকে বের হতে পারবেন না, যে যে বাউন্ডারির মধ্যে থাকতে হবে। যা বাউন্ডারির মধ্যে যে ওইখানে যে রেখেছে সেটাতে একটা উপকার এইটুকু হয়েছে যে অন্তত কথা বলার কিছু লোক পেয়েছিলাম, কয়েকজন নেতা ছিল। আমি স্পেশালি বলবো যে ঢাকা দক্ষিণের যে জেনারেল সেক্রেটারি মুরাদ সাহেব ছিলেন, অজয় খোকন ছিলেন, আগে প্রাইম মিনিস্টারের প্রেস উইং এ কাজ করতো বিটু, সে ছিল। আরো 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 ঢাকা ইউনিভার্সিটির কয়েকজন নেতা ছিল, সৈকত বলে একটা নেতা আছে, ঢাকা ইউনিভার্সিটি ছাত্রলীগের নেতা ছিল। আরো সম্রাট বলে আরেকটা ছাত্রলীগের নেতা ছিল। ছাত্রলীগের অসংখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাহিদ ছিল, অসংখ্য নেতা কর্মীকে ওইখানে রেখে দিয়েছে এবং তাদের এক একজনের বিরুদ্ধে 5-6 মামলা, কোনোটার সাথে তাতে কোনো সম্পর্ক নাই এরকম। আমি যদি সবগুলো নাই সেটাও বলবো না, যে আমি যদি বুঝতাম যে এইটা অপরাধ, মানে আপনি মামলা দিয়েছেন কিন্তু এটা অপরাধ কিনা সেই বিবেচনা বোধও নাই, শুধু দিয়ে দিয়েছে জুলাই হত্যা। আমি আমার রুমমেটের কথা বলছিলাম, আরেকজন রুমমেট যখন আমাকে ডিভিশনে আনা হলো, সে ডিভিশনে থাকাকালীন আমি আগের রুমে তো 35 জন ছিলাম, এখানে 3 জন ছিলাম আমরা এক রুমে। সেই 3 জনের মধ্যে একজন এর বিরুদ্ধে 5টা মামলা করেছে, আরেকজনের বিরুদ্ধে অসংখ্য মামলা, আরেকজন পুলিশ কর্মকর্তা, তার বিরুদ্ধে অসংখ্য মামলা। ও এটা ইয়ে করারও মানে প্রয়োজন বোধ করছে না, কারণ একটার পর একটা দিয়েই যাবে। আর যে 5জন 5টা করলো, 5টা করার পরে তার বিরুদ্ধে এখন আরো 2টা অজ্ঞাতনামা মামলা করে দিয়েছে। এই 5টা মামলা জামিন করাতে গিয়ে 25 লাখ টাকা খরচ হয়ে গেছে, পরবর্তীতে আবার মামলা আসছে, অতএব দেখা যাচ্ছে 25 লাখ টাকাই দলে যাচ্ছে, আর কেউ জামিনের প্রত্যাশা করছে না। একদমই সেটাই বললো। সে আমার বললো যে আমার ফ্যামিলি যে কত লক্ষ টাকা গেল এবং এটা কি করে রিকভার করবো, আমার সারা জীবনে চাকরি করলেও কি আমি এগুলো পাবো কিনা সন্দেহ হয়। যে এইভাবে সে নিরীহ লোকদেরকে ইয়ে করছে, যে এগুলো তো একটু আমি প্রোফাইল আছে, আমি যেটা বললাম। আর মাস পিপল যেগুলা, এগুলা ইভেন ওই কোথাও দাঁড়াইছিল, কোথাও বসা ছিল, 2-4 জন পেয়েছি আমি, মিছিল করছিল এরকম 2-4 জনও পাওয়া গেছে। তো এই যে, এবং তাদের পদ পদবি কিছু নেই, তাদেরকে সহসভাপতি বানিয়ে দিয়েছে। দুনিয়াতে সহসভাপতি হওয়া খুব সহজ, যেখানে যারে পাচ্ছে সহসভাপতি ছাত্রলীগ, ওটা কোন কমিটির কোথায় তার কোনো ইয়ে নাই। তো এইভাবে আমি বলছি যে একটা জুলুমের রাজত্ব চালাচ্ছে। আমি থাকাকালীন সময়, কাশিমপুর থাকাকালীন সময় অনেকের সাথে সম্পর্ক হয়েছে, যারা আবার বেরিয়ে আসছে পরবর্তী আপনার সাথে যাতে কথা হয়েছে, আমি শুনলাম যে আপনার সাথে স্পেশালি সার্বক্ষণিক একজন কারারক্ষী রেখে দেওয়া হতো। আপনি ওই জেলের মধ্যে কার সাথে কথা বলছেন বা কারোর সাথে যদি স্পেশালি কথা বলতে না পারেন বা মানে খুব ক্লোজলি, এরকম মনিটরিং এর জন্য নাকি আপনার সাথে সার্বক্ষণিক একজন কারারক্ষী রাখা হতো? সার্বক্ষণিক রাখতো না, বাট ওরা খোঁজ নিত এবং আসতো, আর গেটের বাইরে হতে দিত না, একটা পাও ফেলতে দিত না, যাতে করে এটা সীমাবদ্ধ থাকে। কিন্তু যখন ডিভিশনে এসছি তখন ওই একই অবস্থা, গেটের বাইরে যেতে পারবো না, কারোর সাথে দেখা নেই, ফ্যামিলির সাথে 15 দিনে একবার দেখা, তাও 20 মিনিটের জন্য। এগুলা তো কোনো ইয়ের মধ্যে চলে না। আমি ওইখানে বসেই চিন্তা করছিলাম যে আসলে আমাদের রাজনীতিবিদরা যারা যে যখন জেলে গেছেন, এই যে মির্জা ফখরুলের কথা আমাকে বারবার বলছিল, অনেকের কথা বলছিল, যে আমাদের অনেক টুকুর কথা বলছিল, রবিউলের কথা বলছিল, যে বলছিলেন যে এরা যখন এখানে থেকেছে তখন তো এরা দেখেছে যে পরিস্থিতিটা এগুলো কি, কিন্তু তারা কি বাইরে হয়ে তো এগুলো আবার ঠিক করে না। আমি মনে করি যে তারা নির্যাতিত লোকদের বিরুদ্ধে প্রিজনার্স রাইট নিয়ে আমি ভবিষ্যতে একটা কাজ করার আমার চিন্তা আছে, যে এটা যেই দলেরই করবে হোক, সে যখন প্রিজনার হচ্ছে তার তো কিছু রাইটস আছে, এইখানে রাইটসটা ভঙ্গ করা হচ্ছে। এটা যেই সরকার আসছে সেই করছে, শেখ হাসিনা সরকার করেছে, সেটা ইউনূসের সরকার করেছে, এবং বর্তমানে সেটা এখনো চালু আছে। এখনো কিন্তু কারা সংস্কৃতি যেটা আছে সেটা হুবহু একই রয়ে গেছে, এটা কোনো চেঞ্জ আসে নাই। এবং আমি মনে করি যে আইনের শাসনের সবচেয়ে বড় জরুরি হচ্ছে এটা চেঞ্জ করা। এটা যদি চেঞ্জ না হয়, ডক্টর ইউনূসের অপশাসনের দায়িত্ব কেন তারেক রহমান নেবে? তারেক রহমানের সাথে ওই নিরীহ গ্রামবাসীর, ওই নিরীহ একটা ছেলের কি সম্পর্ক? ওর কি অন্যায় করেছে সে তারেক রহমানের?
তা তো না। তো তারেক রহমানের সরকার কেন এগুলার দায় দায়িত্ব নেবে? আমি মনে করি যে একটা এটা যেরকম আগে শেখ হাসিনার আমলে যেমন মানে অগণিত মামলা হয়েছিল, সেটাতে রিভিউ করার যে একটা ব্যবস্থা করেছিল, এই সরকারও একটা রিভিউ করার ব্যবস্থা করা উচিত মামলাগুলোর। তাহলে ওরা উপলব্ধি করতে পারবে যে আইনের মাধ্যমে অন্যায় হচ্ছে। আমি জানতে চাচ্ছি যে আপনার কি মনে হয় যে আমাদেরকে যারা এই দীর্ঘদিন কারাগারে বন্দি করে রাখলো, যাতে সমালোচনাটা না করতে পারে, আমরা ক্রিটিক না করতে পারি, আমরা দোষ ত্রুটি ধরিয়ে দিতে না পারি সরকারের, আচ্ছা কোনো লাভ কি হয়েছে এই যে আমাদেরকে আটকের মধ্য দিয়ে? নাকি হিতে বিপরীত হয় প্রতিটি সরকারের সময় সাংবাদিকদের এই ধরনের নির্যাতনের মাধ্যমে? তাদের তাদের কি হয়েছে আমি জানি না, তাদের কোন লাভ হয়েছে আমি জানি না, কিন্তু আমার জীবন থেকে তো 3টা মাস চলে গেল। আমি প্রতিটা দিন ক্ষণ আমার যে কিভাবে গিয়েছে আমি জানি না। মেন্টাল টর্চার কিভাবে হয়, মানুষ কেন মানে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, যে কারাগারে না গেলে বোঝা যেত না, এবং ইউনূসের কারাগারে না আসলে তো কেউ বুঝবে না এটা, যে মানুষ কিভাবে মানসিক ভারসাম্য হারা হয়ে কারাগার থেকে বের হওয়ার পরেও মানুষের যে ট্রমাটা, যে এটা রয়ে যায়। আমি এখনো পর্যন্ত আমার সেগুলো কাটে ওঠে নাই। আমি এটার কাটিয়ে উঠানোর জন্য ডাক্তারের সাথে পরামর্শ করছি। আরেকটা প্রশ্ন করতে চাই, শেখ হাসিনা সরকার নির্যাতন করেছে সাংবাদিকদের, অন্যান্য সরকারও নির্যাতন করেছে, ইউনূস সরকার নির্যাতন করেছে, এবং ইউনূস সরকারের নির্যাতনের মাত্রাটা আরো বেশি ছিল। মানে আমিও যেটা মনে করি, এই ধারাবাহিকতা কি অন্যান্য সরকারগুলো ফলো করবে? মানে আপনার বক্তব্যটা কি পরবর্তী সরকার বা বর্তমান সরকারের উদ্দেশ্যে? আমরা যারা সাংবাদিকতা করতে চাই আমি মুক্তভাবে, আমি বর্তমান সরকারের উদ্দেশ্যে তো আমি বললামই যে ইউনূসের বাটপারি শাসনের ধারাবাহিকতা তারা কেন গ্রহণ করবে? ইউনূস বাটপার যতগুলো অর্ডিন্যান্স করে গেছে, যত কিছু আইন বহির্ভূত কাজ করে গেছে, সেটা তো বর্তমান সরকার আপলোড করে না। পার্লামেন্টে তো আমরা সেটা দেখছি। সবকিছু যে ইউনূস যা করে গেছে সব কিছু করবে তা তো না। তো এই বাটপারের যে বাটপারিটা, সবচেয়ে বড় বাটপারিটা যেটা আইনি জুলুম, সেটা কেন বর্তমান সরকার দায়িত্ব নিতে যাবে? এবং ভবিষ্যতে যে সরকার আসুক, আমি মনে করি না যে এই প্রতিহিংসা নেওয়া মানে উচিত। কিন্তু আপনি তো মানে অলঙ্ঘনীয় কিছু ঘটনা তো ঘটে যায়। আপনি বছরের পর বছর আমাকে নির্যাতন করবেন। আপনি 3টা বছর কিন্তু টাচ করে গেছে এই যাদেরকে জেলে নিয়ে গেছে অনেকের। 18 মাস আমাকে মনে করেন একটা, আমি দু একজন নাম বলবো না, আমি মনে করেন 18-19 মাস চলতেছে এখন, যে এই লোকগুলোকে নিয়ে গেছে, কোনো একটা মামলা দেয় নাই, কিংবা জুলাই মামলা একটা কোথা থেকে সংগ্রহ করে দিয়ে দিয়েছে, কিংবা আরেকটা জিনিস পাচ্ছে এখন, ট্রাইব্যুনালের একটা জিনিস আছে, ট্রাইব্যুনালে দিয়ে দিছে। ট্রাইব্যুনালের সাথে ওর কোনো সম্পর্কই নেই। ট্রাইব্যুনাল তো আরেকটা আরেকটা বলবো যে অপশাসনের জন্য দায়ী হবে এই ট্রাইব্যুনাল। আপনি কোন আইনে এর বিচার করছেন? আমি শুনলাম যে সেনার কর্মকর্তারা তাদের নিজস্ব আইনের এখন কথা হচ্ছে, তাহলে অন্যদেরও তো নিজস্ব আইন আছে। সবচেয়ে বড় যে বিষয়টা, আপনি তো পুলিশের কথা ধরেন, পুলিশের তো নিজস্ব আইন আছে। পুলিশকে তো আপনি অধিকার দিয়ে দিয়েছেন এই যে ইয়ে করার জন্য, আপনি আপনার হুকুম মানার জন্য। এখনকার যে পুলিশগুলো আছে, আপনার হুকুম না মানলে তারা চাকরি থাকবে? সো এখন যেটা হচ্ছে, বর্তমান পুলিশের সঙ্গেও যেটা হচ্ছে, তো আগামীতে এরা যখন ক্ষমতায় আসবে, এরাও তো বড় বড় পোস্ট দখল করবে। তখন বলবে যে আমাদেরকে যারা নির্যাতন করেছিল তারা কই, তাদেরকে খুঁজো, তাদেরকে ফসিল খুঁজে এনেও তারা নির্যাতন করবে। এই সংস্কৃতি, আমি বারবার বলছি যে ডক্টর ইউনূস যে অপসংস্কৃতি চালু করে দিয়েছে, যে বিভেদের রাজনীতি শুরু করে দিয়েছে, যে পাটপাড়ি শাসন করেছিল, সেটার অবসান এই সরকারের যদি করে দিয়ে এই সরকার, তাহলে কিন্তু এটা হবে না। প্রকৃত অপরাধীরা যারা আছে তারা জেল খাটবে, তাদের সাজা হবে, কিন্তু সাজার আগে আপনি আইনের অধিকার দেবেন না, তাদেরকে জামিন দেবেন না, সেটা তো হতে পারে না। আপনি নিশ্চয়ই আরেকটি বিষয় খেয়াল করেছেন, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা, আমি যদি দেখেছি, যেমন যাকে তাকে ধরে আওয়ামী লীগের পদ পদবি দিয়ে দেওয়া হচ্ছে, ছাত্রলীগ যুবলীগের পদ পদবি দিয়ে দেওয়া হচ্ছে, আবার আন্ডার এজ মানুষদের বা শিশুদেরকে ধরে তাদের বয়স বাড়িয়ে দেওয়া হচ্ছে। যার বয়স 16 বছর তার বয়স দেখানো হচ্ছে 18 বছর, 19 বছর, অথচ তারা চা বিক্রেতা, তারা ছাত্র শিক্ষার্থী, তাদেরকে ধরে ধরেও সন্ত্রাস বিরোধী আইনে দিয়ে দেওয়া হচ্ছে। আমি জানি না আপনি এরকম পেয়েছেন কিনা, এটি চরম।
আর না, আমি তো সেটাই বললাম যে পদ দেওয়া হচ্ছে, সহসভাপতি বানিয়ে দেওয়া হচ্ছে, ওই ছেলের সাথে কোনো সম্পর্ক নাই। আমি একটা লোকের দেখেছি তার বয়স 70-এর মতো, তাকে ছাত্রলীগ বানাইছে। আবার আপনি যেমন ছোট বানাচ্ছে, ওটারও বানাইছে ছাত্রলীগ 70-এর মতো। ওই যে আমি এখন চ্যালেঞ্জ দিয়ে বলছি, এটা মধুমতি ইয়েতে কারাগারে আছে, কাশিমপুর 2-এর মধুমতি ওয়ার্ডে আছে, যে 70 বছর বয়সী একটা লোক, সে ছাত্রলীগ। আবার শিশুদের কথা বলছেন যে এই শিশুরও আছে, অনেকগুলো ছাত্রলীগ বানিয়ে দিয়েছে, এবং বেশিরভাগই ছাত্র নেতা, সহসভাপতি, অমুক কমিটির সহসভাপতি। এই সহসভাপতিটা খুব ইজি, এটা দেওয়া যায়, মানে এটা তো টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লম্বা হয়, তাই দেওয়া হচ্ছে। আমার শেষ প্রশ্ন, ডক্টর ইউনূস যা করে গেছেন, পুরো রুদ্ধশ্বাসের মধ্যে রেখেছিল পুরো জাতিকে 18 মাস ধরে, এবং সেই রুদ্ধশ্বাসের অংশ আপনি, আমিও নিশ্চয় খানিকটা করেছি। কি বিচার হওয়া উচিত, তাদের বিরুদ্ধে কি অ্যাকশন নেওয়া উচিত যদি সত্যি সত্যি জবাবদিহিতামূলক কোনো সরকার হয়ে থাকে বর্তমানে আমাদের যে এটার একটাই উপায়, সেটা হচ্ছে গত 18 মাস যে সে অপশাসন করেছিল তার একটা শ্বেতপত্র তৈরি করা। তাতে বের হবে আসিফ নজরুল কি অপকর্ম করেছে, তারপরে সজীব ভুঁইয়া কি অপকর্ম করেছিল, রিজওয়ানা কি অপকর্ম করেছিল, যে সুন্দরী আমাদের কি উপদেশটা, সুন্দর সুন্দর কথা বলতেন, তার পেছনের কাহিনীগুলো কি। আমার বিরুদ্ধে নাকি গুরুত্বপূর্ণ তথ্য আছে রাষ্ট্রের কাছে, এই জন্য নাকি আমাদেরকে ধরা হয়েছে, সে তথ্য প্রকাশ করা যাবে না। আমি সে একজন অ্যাক্টিভিস্ট, আমি তাকে অনেক শ্রদ্ধা করতাম, পার্সোনালি দেখা হয়েছে 2-1 বার ওই মোজাম্মেল বাবুর পার্টিতে। তো এই ভদ্র মহিলা যে এত মূর্খ, এটা আমি জানতাম না। যে আমার 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 বিরুদ্ধে কি তথ্য আছে, সেটা তো আমাকে 5 দিনের রিমান্ডে নিয়েছে। আমি তো বলছি 5 দিনের রিমান্ডে নিয়েছে, আমার সাথে 2 ঘন্টাও কথা বলে নাই। 5 দিন আমাকে ওইখানে 7 দিন বসিয়ে রেখেছিল। যে তথ্যগুলো তার কাছে আছে সেগুলো প্রকাশ করে না কেন? রিজওয়ানা, আপনি এটা প্রকাশ করেন। আপনার মতো মূর্খ মহিলা এখন বলতে হবে যে আপনাকে, যে তথ্য আপনার কাছে আছে সেটা আপনি রেখে দিয়েছেন কেন? এটা তো অপরাধ। আমার মতো একটা ক্রিমিনালকে ধরেছে, তার তথ্য আপনার কাছে আছে, সরকারের কাছে আছে, সেটা সরকার প্রকাশ করে না। আপনাকে প্রকাশ করতে নিষেধ করেছিল কে? আপনি করলেন না কেন? আপনি তো তথ্যমন্ত্রী ছিলেন 2 দিনের, আপনি করতে পারতেন। এইগুলো হচ্ছে যে বলবো না, এই যে ডক্টর ইউনূস এবং তার দোসর, এদের বিচার অবশ্যই হবে। যদি শ্বেতপত্র বাইর হয়, এদের মুখ তখন মানে আগলি চেহারাটা তখন দেখা যাবে, এবং বড় বড় কথা যে এরা সোসাইটিতে বলছে, এবং এদের যে পরিণতি সেটা মানুষই তখন দিবে, এদের পরিণতিটা তখন। কিন্তু বর্তমান সরকার এই শ্বেতপত্র প্রকাশ করার জন্য আমি মনে করি যে এটা দাবি করতে হবে সবাই, এবং এই শ্বেতপত্র প্রকাশ করার মধ্য দিয়ে বর্তমান সরকার প্রমাণ করবে যে তাদের যেই সদিচ্ছা আছে, যে প্রকৃত ক্রিমিনাল সে যেই হোক, সে শেখ হাসিনা হোক আর ইউনূস হোক, সেটা যেই হোক তার বিচার করার। এটা যদি তারা না করতে পারে, তাহলে তাদের শাসনও আরেকটা শাসনের মতোই হবে। তাই পুরনো শাসনই চলবে, এমন একই কায়দায় চলবে। একটা ইউনূসের মতো আরেকটা বিশ্ব বেহায়া এভাবে আবির্ভূত হবে, যে আমাদেরকে উদ্ধার করার জন্য, যে 1000 বছরের একেবারে শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশে এসেছে, যে অবতার। এবং আমরা দেখলাম যে 18 মাসে যে কি করলো, এবং শেষ বেলায় এসে নিজেকে নিজে ভিআইপি ডিক্লেয়ার করে বেহায়া। এরকম বেহায়াপনা আরেকটা দেখবেন, আরেকজন তৈরি হয়ে যাবে।